সে পুনরায় শুকিয়ে থাকা গলা ভেজানোর বৃথা চেষ্টা করে শুষ্ক ঢোক গিলে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আর ইউ শিওর মাই মিসেস? তাসফি শক্ত কণ্ঠে বলল, ইয়া। ওকে, অ্যাজ ইউ উইশ। তাসফি নিস্তব্ধকে ধাক্কা দিয়ে এক কদম হাঁটতেই পরবর্তী কদম বাড়ানোর সুযোগ পেল না। সুযোগ দেওয়া হলো না। মুহূর্তেই নিজেকে শূন্যে আবিষ্কার করলো সে। আটকে উঠল তাসফি। নিস্তব্ধ তাসফিকে কাঁধে তুলে নিয়েছে। তাসফি আটকে উঠে চাপা চিৎকার করে বলল, কি করছেন আপনি? নিচে নামান আমায় ডাক্তার সাহেব, এক্ষুনি নিচে নামান। নিস্তব্ধ ভাবলেশীন স্বরে বলল, তা কি করে হয়? আপনি তো বললেন ডিভোর্স চাই। ডিভোর্স চাই তো কোলে কেন নিলেন? কোলে কোথায়, কাঁধে নিলাম তো। তাসফি রাগে নিস্তব্ধর পিঠে ঘুষি মারতে শুরু করলো। নিস্তব্ধ মাদকীয় স্বরে বলল, উফ, এত ছটফট করবেন না ম্যাডাম, আপনার হাজবেন্ডের ওখানে লাগে তো। তাসফি চোখ বড় বড় করে বলল। কোথায় লাগে? নিস্তব্ধ উত্তর না দিয়ে বাঁকা হেসে হাঁটতে লাগলো। বলুন। বুকে। তাসফি আবারও ধস্তাধস্তি শুরু করলো। আহা, বললাম তো এত ছটফট করবেন না ম্যাডাম, আজ আপনাকে স্পেশাল ডিভোর্স দেবো। আই প্রমিস, যেটা মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলবেন না। তাসফি রাগী স্বরে বলল, ছাড়ুন ছাড়ুন আমায়, আমি আপনার সঙ্গে কোথাও যাব না, এক্ষুনি নিচে নামান আমায়, আমি বাড়ি যাব, আমি আপনার সঙ্গে যাব না। নিস্তব্ধ তা যেন শুনতেই পেল না। নিজের গাড়ির সামনে এসে এক হাত দিয়ে দরজা খুলে তাসফিকে ঠাস করে ফ্রন্ট সিটে বসিয়ে দিল। সামান্য ব্যথা পেয়ে তাসফি আর্তনাদ করে উঠল। হুম। তবুও তার সে পাত্তা না দিয়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু নিস্তব্ধ তার সুযোগ দিল না। ঠাস করে দরজা লাগিয়ে দিল। অপর পাশ দিয়ে নিস্তব্ধ এসে বসলো ড্রাইভিং সিটে। তাসফি দরজা ধাক্কাতে লাগলো। নিস্তব্ধ কৌতুক করে বলল, বোকার মতো করবেন না মিসেস, ওটা লক করা। আপনার ওই পিঁপড়ের মতো শক্তির ধাক্কায় তা মোটেও খুলবে না। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফি সিট বেল্ট বেঁধে দিল। কর্ণে ফিসফিস করে বলল, বেস্ট অফ লাক মিসেস ইয়াসার। বলতে দেরি ক্ষণ মুহূর্তেই তাসফির কোমল গালে নিজের পুরো ঠোঁট দ্বারা সেকেন্ড চুমু খেতে দেরি নেই। তাসফি চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, অসভ্য পুরুষ মানুষ। নিস্তব্ধ বাঁকা হেসে গাড়ি স্টার্ট করলো। উত্তর করলো, আপনার। মুহূর্তেই তুমুল গতিতে গেট পার করে গেল গাড়িটি। নিজের স্থান করে নিল মসৃণ রাস্তার মাঝে। সন্ধ্যার পরে ড্রয়িং রুমে আজ আড্ডার আসরে নিলয় সাহেব নিজের ছোট ছেলের দেখা না পেয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, লাট সাহেবের বেটা আজ বাসায় ফিরেনি? অনিমা বেগম কৌতুক করে বলল, হ্যাঁ তাই তো, বাপ লাট সাহেব, তার বেটা তো লাট সাহেব হবেই। আপনার গুণধর বেটা আসলে তো তাকে দেখতেই পেতেন। নিলয় সাহেব মুখ কাচুমাচু করলেন, কিন্তু তার ভুল ধরতে ওস্তাদ। আহা, তেরা কথা না বলে সোজা কথা বলো না। আয়েশা মুচকি হেসে বলল, বাবা, দেওরজি আজ আসেননি। কেন আসেনি? অনিমা বেগম কথার মাঝে ফোড়ন কেটে বলল, মাসের পর মাস থাকেন তো বাড়ির বাহিরে, বাড়িতে থাকেন 4 সপ্তাহে 1 সপ্তাহ। এই কটা দিন না হয় ছেলের খোঁজটা নিজেই নিয়ে নেবেন। তাছাড়া আপনার ছেলে তো আমাদের বলে যায় না সে আজ কেন আসেনি, আসবে না বা আসবে। আয়েশা বলল, আসলে বাবা, হয়েছে কি, নিস্তব্ধ বলল আজ বাসায় আসবে না কোথাও। অনিমা বেগম তাকে চুপ করিয়ে দিয়ে বলল, তুমি চুপ থাকো, নিজের ছেলের খোঁজ নিয়ে নিয়ে কে সে? বাসন্তীর হঠাৎ ফোন বেজে উঠল। সে বাবা মায়ের দিকে তাকিয়ে আড়ালে গিয়ে মাহিনের কল রিসিভ করলো। হ্যাঁ বলো। মাহিন নিঃশব্দে হেসে মাদকীয় স্বরে শুধালো। বাসন্তী চোখ বন্ধ করে নিল। ছেলেটার কণ্ঠ কেমন নেশা ধরানো। অদ্ভুত টান টের পায় সে মাহিনের প্রত্যেকটা কথার বাজে। আলহামদুলিল্লাহ, তুমি? মাহিন স্বাভাবিক স্বরেই উত্তর করলো, আপনার কল রিসিভার অপেক্ষা করছিলাম। তো কি করছিলেন? ছেলেটার কণ্ঠ স্বাভাবিক, তবুও বাসন্তী প্রত্যেক কথার ভাঁজে অদ্ভুত মায়া খুঁজে পায়, যেন সেই মায়াজাল তাকে আবদ্ধ করতেই সৃষ্টি করা। বাসন্তী বলল, ড্রয়িং রুমে বসেছিলাম, ভাই আজ বাসায় থাকবে না, এমনটা খুব কমই হয়। ও হ্যাঁ, ভালো কথা,
ভাই কি আপনাদের সঙ্গে থাকবে নাকি? মাহিন ভ্রু কুচকে বলল। কই না তো, এমন তো কোনো কথা আমাদের সঙ্গে হয়নি। বাসন্তী চিন্তিত কণ্ঠে বলল। তাহলে কই যেতে পারে? ড্রয়িং রুমের পরিবেশ গরম বুঝতে পেরে বাসন্তী মাহিনকে বলল। আচ্ছা, তোমার সঙ্গে পরে কথা বলছি, রাখছি। মাহিন তাড়াহুড়ো করে বলল। কিসের? আপনার কলের। বাসন্তী ঠাস করে কলটা কেটে দিল। ওপাশ থেকে মাহিন নিঃশব্দেই হাসলো। বাসন্তী ড্রয়িং রুমের থতমত পরিবেশ থেকে জিজ্ঞেস করলো। কি হয়েছে মা, তুমি চিল্লাচ্ছ কেন? অনিমা বেগম রাগে চিরবিরিয়ে বললেন। আমিও তো সেটাই জিজ্ঞেস করছি, তোর বাপকে কি হয়েছে? আমাদের টেনশনে না ফেলে বলতে বল। বাসন্তী নিলয় সাহেবের হতমম্ব মুখের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে বাবা, বলছো না কেন? মা কি বলছে? নিলয় সাহেব ফোন টেবিলে রেখে অনিমা বেগমের দিকে তাকিয়ে বলল। নিস্তব্ধ ওর ফার্ম হাউস থেকে দারোয়ান ফোন দিয়েছিল। অনিমা বেগম দাঁতে দাঁত চেপে বলল। তো কি হয়েছে, আসল কথাটা বলো না। নিলয় সাহেব রাগে কটমট করে বলল। তোমার গুণধর পুত্র নাকি আজ একটু আগে একটা মেয়েকে জোর করে তার ফার্ম হাউসে ভেতরে নিয়েছে, তবুও কোলে করে। ড্রয়িং রুমে উপস্থিত সবাই চোখ বড় বড় করে ফেলল। আয়শা ভ্রু কুচকালো। মুহূর্তেই কিছু মনে হতে শাশুড়ি আর ননদের দিকে তাকিয়ে বলল। মা, আজ তাসফি ও বাড়িতে থাকবে না, কোন বান্ধবীর বাসায় নাকি থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন না? আবার দেওর সাহেব কোনো মেয়েকে জোর করে তার ফার্ম হাউসে নিয়েছে। মা, আপা সমীকরণটা মেলাতে পারছেন তো? অনিমা বেগম আর বাসন্তী বিস্ফোরিত চোখে চেয়ে বলল। তুমি ঠিক বলছো তো? আয়শা মাথা নাড়ল। নিলয় সাহেব রেগে বললেন। কিসের সমীকরণ মেলানো কথা বলছো তোমরা? অনিমা, তুমি ভাবতে পারছো আমাদের বিবাহিত ছিল, তারপরও ডিভোর্স পেপার ছিঁড়ে এখন ফার্ম হাউসে গিয়েছে মেয়ে নিয়ে। ছেলের কতটা অধঃপতন হয়েছে তুমি ভাবতে পারছো? অনিমা, আমাদের ছেলে খুব তো বলতে, ছেলে তোমার মতো অধৈর্য নয়। কোথাও গেল এখন তোমার সেই নীতিবাক্য। কিন্তু আমি তো বৌমাকে ঠকাতে দেব না। আমি এক্ষুনি যাব ওর কান ধরে টেনে আনতে। অনিমা বেগম বিরক্তি নিয়ে বলল। কি শুরু করলে? ছেলে আর তার বউয়ের মাঝে তুমি ব্যাগরা দিতে যাচ্ছ কোন সাহসে? সব জায়গায় ঝামেলা বাঁধাবে তো দেখছি এরও। আর কেমন দারোয়ান রেখেছো? ছেলে আর বউয়ের কার্যকলাপ লুকিয়ে রেখে এক্ষুনি ওটাকে ছাঁটাই করবে? নিলয় সাহেব অবাক চোখ নিয়ে নিজ গিন্নির দিকে তাকিয়ে রইল। মাথা মুন্ডু কিছুই সে বুঝল না। অবুঝের মতো সে বাসন্তীর দিকে তাকালো। বাসন্তী বাবার দৃষ্টি বুঝে বলল। বাবা, তোমায় এত কিছু বুঝতে হবে না, শুধু দারোয়ানকে আবার ফোন দাও, জিজ্ঞেস করে মেয়েটা কি সাদা অ্যাপ্রন পরে ছিল কিনা। নিলয় সাহেব তাই করলেন। ফোন লাগালেন দারোয়ানকে। আচ্ছা আবু, ভালো করে মনে করে বলতো, মেয়েটা কি সাদা অ্যাপ্রন পরা ছিল? আবু উৎফুল্ল চিত্তে বলল। হ্যাঁ হ্যাঁ বাবু, ঠিকই কইছেন, মাইয়াটা সাদা এখন পরন ছিল তো। অনিমা বেগম নিলয় সাহেবের হাত থেকে ফোন নিয়ে আবুকে ঝাড়ি মেরে বলল। শাট আপ, সম্মান দিয়ে কথা বলো। মাইয়াটা কি? হ্যাঁ, উনি তোমাদের ছোট সাহেবের বউ, বৌদিমণি বলো। আবু চোখ বড় বড় করে নিল, মনে মনেই পড়ল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। সিসি আবু, কেমন নির্লজ্জ তুই! বৌদিমণির দিকে এমন করে লুকিয়ে তাকালি, তোর ঘোর পাপ হবে। এখনই যা, মসজিদে গিয়ে নামাজ পড়ে আয় আর দোয়া করে আয়। নিলয় সাহেব অবুজের মতো তখনও তাকিয়ে আছে। অনিমা বেগম তাকে টানে নিয়ে উপরে চলে এলো। এই তুমি চলো তো, অনেক হয়েছে, তোমার আর এখানে থাকা লাগবে না। বাসন্তী আর আয়েশা মুচকি হাসলো। বাবা মায়ের খুনসুটি তারা এখনো উপভোগ করছে, ঠিক যেন নিস্তব্ধ আর তাসফির মিষ্টি ঝগড়ার মতো। যা, এবারে দুজনের মাঝে একটু ভালোবাসাবাসি হলেই হয়, এতেই তারা খুশি। আর কতকাল দুটো সাপে নেউলে যুদ্ধ করবে। সঙ্গে তাসফির নীরব অভিমান, নিস্তব্ধর ভাবলেশহীন লোচন নিয়ে। ডিভোর্সের কথা তো শুধু নাম মাত্র, তারাও তো চায় না কোনো ডিভোর্স। সন্ধ্যা পেরিয়েছে বহুক্ষণ। চারিদিকে বিভিন্ন গাড়ির হেডলাইটের আলো ব্যতীত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। চাঁদ মামার দেখা নেই গগনে। আকাশের বুকে বর্তমানে নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে মেঘগুচ্ছের দল। হয়তো বর্ষণ নামবে ধরনের বুকে।
ঘন্টা যাবৎ গাড়ির চাকা চলন্ত, থামার নামই নেই। আমাকে নামান, আমাকে নামিয়ে দিন এক্ষুনি, আমি আপনার সঙ্গে যাব না। এই গান বলে বলে নিস্তব্ধর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জোগাড়। যেন তাই করারই পায়তারা করেছে বোকামেটা। নিস্তব্ধর বিরক্তিতে কপালে পড়ল শতভাজ। সে ঠাট্টার ছলে বলল, এই একই গান বারবার না গেয়ে একটা রোমান্টিক গানও তো শোনাতে পারেন। তাসফির তাচ্ছিল্যের স্বরে বলল, গান? আমি রোম্যান্টিক? আমি কি খেয়ে দে আর কাজ নেই যে আপনার মতো খাটাস মার্কা পুরুষকে গান গেয়ে শোনাবো? আমার আবার রোম্যান্টিক? অফকোর্স শোনাতে নিষেধ নেই তো, অন্তত ড্রাইভিংয়ে মনোযোগ স্টেবল হবে। আপনার এক গানের প্যানানিতে পরবর্তীতে অ্যাক্সিডেন্ট ঘটলে আমার কিন্তু দোষ নেই ম্যাডাম। তাসফির বিদ্রুপ করে বলল, হোক হোক অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি উড়িয়ে নিয়ে খাদে ফেলুক। দুঃখিত বাই মিসেস, আশেপাশে আপনি কোনো খাদ পাবেন না, তবে হ্যাঁ নিঃসন্দেহে আশেপাশে ঝাড় জঙ্গল পাবেন। তাসফির কটমট করে চাইল নিস্তব্ধর দিকে। লোকটা শুরু থেকেই তাড়া করে কথা বলে যাচ্ছে, তার উপরে তাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই রাস্তায় সে কখনো আসেনি। কোথায় যাচ্ছে লোকটা? আমায় নামান, আমি বললাম তো আমি যাব না আপনার সঙ্গে। কেন শুনছেন না? প্লিজ স্টপ দ্য কার, প্লিজ। সঙ্গে সঙ্গে নিস্তব্ধ গাড়ির ব্রেক কষলো। তাসফি ভাবলো হয়তো সত্যি সত্যি তাকে নামিয়ে দেবে। সে অস্থির চিত্তে গাড়ির দরজা ধাক্কিয়ে বলল, লক খুলুন, গাড়ির লক খুলুন। আমি বের হব কেমন করে? কি হলো, খুলুন। তাসফির ভাবনাকে ভুল প্রমাণিত করে নিস্তব্ধ অদ্ভুত কাজ করে বসলো। নিস্তব্ধ তাসফির ডান হাতের কবজিটা নিয়ে এনে নিজের কোলে বসিয়ে দিল। তাসফি বাকরুদ্ধ হয়ে বসে রইল। নিস্তব্ধ ফিসফিস করে বলল, কোনো কথা নয়, সাইলেন্ট হয়ে বসে থাকো। লোকটা তাসফির কোমর জড়িয়ে আছে এক হাত দিয়ে, অপর হাতে গাড়ির স্টিয়ারিং সামলাচ্ছে। তাসফির হৃৎপিণ্ডের গতিবেগ দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। আচ্ছা, সায়েন্স তো বলে প্রেম, ভালোবাসা, অনুভূতির সাথে হৃদস্পন্দনের কোনো কানেকশন নেই, তবে তার হৃৎপিণ্ডের গতিবেগ কেন বাড়ছে? তার মনে হচ্ছে এই অনুভূতি কবল থেকে আজ সে নিস্তার পাবে না। কিন্তু সে তো এত সহজে ধরা দিতে চায় না। অহংকারী পুরুষটা যদি নিজে থেকে নত না হয়, তবে সে তো কিছুতেই এত সহজে সব হতে দেবে না। কখনোই না। যে করেই হোক তাকে পালাতে হবে। গাড়ি এসে থামলো একটি ফার্ম হাউসের মতো বাড়ির সামনে। তাসফি ভ্রুকুচকে বলল, কার বাড়ি এটা? আপনার হাজবেন্ডের নিজের টাকায় করা। তাসফি চোখ বড় বড় করে চাইল নিস্তব্ধ দিকে, শুধালো, এই আপনি ডাক্তারি করছেন কয় বছর ধরে? এত টাকা পেলেন কোথায়? নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল। সেটা আপনার না জানলেও চলবে। তাসফি সন্দেহসূচক কণ্ঠে বলল, মানেটা কি? এই এক মিনিট, কালো ব্যবসা করেন না তো আপনি? আপনি মানুষের হৃৎপিণ্ডের কিডনি অপারেশন করতে গিয়ে আবার সেগুলো বের করে বেচে দেন না তো? আপনাকে দিয়ে একদম বিশ্বাস নেই। নিস্তব্ধ শয়তানি হেসে তাসফির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ দেই তো। এবারে আপনার হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস সব বের করে বেঁচে দিয়ে আবার সেলাই করে দিব, প্রমিস। সো মাই মিসেস, আর ইউ রেডি? তাসফি তীব্র বিরক্তিতা করে বলল, নো। বাট ওয়াই? নিস্তব্ধ গাড়ি পার্ক করে দরজার লক খুলতেই তাসফির চোখ পেয়ে বেরিয়ে গেল। নিস্তব্ধ রাগী চোখে তাকিয়ে আছে। তাসফি, ভালো হবে না, স্টপ। তাসফি গেটের কাছে যাওয়ার আগে নিস্তব্ধ পেছন থেকে তাকে ধপ করে খপ করে ধরে ফেলল। তাসফি সঙ্গে সঙ্গে বসে পড়ল। নিস্তব্ধ তার হাত ধরে টানতে লাগলো, তবে কাজ হলো না। বকের মতো লাফাচ্ছে সে ইচিং বিচিং ভঙ্গিতে। সব নিস্তব্ধর হাত থেকে ছুটা পাওয়ার পায়তারা। তাসফি বসেই রইল। নিস্তব্ধ হাঁপিয়ে উঠে কোমরে হাত রেখে তাসফির দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে রাগে ক্ষিপ্ত হয়ে বলল, কি সমস্যা? ইডিয়েটের মতো বিহেভ করছো কেন? উঠতে বলেছি কিন্তু, ওঠো। তাসফি মাথা নাড়িয়ে বলল, না, উঠবো না, আমি যাব না। বাড়ির ভিতরে আমায় বাড়ি দিয়ে আসুন। বাট ওয়াই? তাসফি মুহূর্তে নিজের রং পরিবর্তন করে রাগী স্বরে তাকিয়ে বলল, কেন যাব আমি আপনার সঙ্গে? কেন যাব বলুন? আপনি আমায় বউ হিসেবে মানেন না কেন? তাহলে কেন যাব? পুনরায় চোখ ছোট ছোট করে বলল,
তাছাড়া আপনার লক্ষণ মতিগতি আমার কাছে একদমই ভালো ঠেকছে না। কেমন অসভ্যের মতো দৃষ্টি দিয়ে আছেন শুরু থেকেই। নিস্তব্ধ তাসফির দিকে ক্ষণ সেকেন্ড কটমট করে তাকিয়ে থেকে বলল। অসভ্যের দৃষ্টি, তাই না? তাসফি অবুঝ বালিকার মতো মাথা নাড়ল। ওকে ফাইন। নিস্তব্ধ এবারে তাসফির দিকে তেড়ে এসে তাকে পাজা কোলা করে তুলে নিল। তাসফি আর্তনাদ করে উঠল। কি করছেন? কথায় কথায় কোলে কেন ওঠান? নামান বলছি। নিস্তব্ধ বাঁকা হেসে বলল। মাসুর করব। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে নিস্তব্ধর দিকে তাকিয়ে রইল। তার ভ্রম কাটাতেই হাত পা ছুঁড়ে নামতে চেষ্টা করলো, কিন্তু নিস্তব্ধর দানবীয় শক্তির কাছে সে নেহাতি তুচ্ছ। কিছুতেই কিছু না হয় তাসফি এবারে নিস্তব্ধর গলার জোরে কামড় বসালো। তাসফি বোধহয় এই কামড়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করেছে। নিস্তব্ধ ব্যথায় চোখটা বুঝে নিল। ততক্ষণে হেঁটে এসে সে নিজ বেডরুমের অবস্থান করেছে। তাসফিকে বেডের উপরে ছুঁড়ে ফেলল। ব্যথার জায়গায় হাত বুলিয়ে নিস্তব্ধ উফ শব্দ করে উঠল। চোখ খুলে সে চোখ লাল করে তাকালো তাসফির দিকে। তাসফি ভয়ে শুকনো ঢোক গিলল। এই রে, বড্ড ভুল কাজ করে ফেলেছে সে। এবার তাকে রক্ষা করবে কে? ইচ্ছে করেই যে সাপের লেজে পা দিয়ে ফেলেছে। চোখ বলতে এবারে খেতেই হবে। নিস্তব্ধ ধীরে ধীরে তাসফির দিকে এগিয়ে এলো। তাসফিকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে অহংকারী পুরুষটা তার স্বভাবের বিপরীতে গিয়ে সেই অভাবনীয় অনাকাঙ্ক্ষিত কাজটা করেই বসল। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফির পানে হাঁটু গেড়েই বসল। তার হাত দুটো মুঠোয় পড়ে আকুতির মিনতির সুরে শুধালো। কেন আমায় এত জ্বালাতন করছো বোকা মেয়ে? তুমি বুঝতে পারছো না তোমায় আমার চাই, তীব্রভাবে চাই, ভীষণ করে চাই, আজন্ম কালের জন্য চাই, অ্যাট এনি কস্ট। সমস্যা কি তোমার? কেন এত শাস্তি দিচ্ছ? আমি ক্লান্ত। আই নিড ইউ বউ, প্লিজ প্লিজ। তাসফি অবাক চোখে অবলোচন দৃষ্টিতে তাকিয়ে রইল তার ডাক্তার সাহেবের পানে। দেখো কি সুন্দর দেখাচ্ছে তার সুদর্শন পুরুষটিকে, ঠিক যেন স্বর্গের রাজপুত্রের মতো। তার প্রাণ নাশেনি, তার কণ্ঠে মিশে আছে আকুতি, কাছে টানার আকুল আবেদন, ভালোবাসি না বলেও কাছে রাখার তীব্র বাসনা। কি করে সে এই আবেদন মঞ্জুর না করে ফিরিয়ে দেবে? অহংকারী পুরুষটা তার নিস্তব্ধতা ভেঙে কাছে আসার আবেদন জানিয়েছে। তাসফি কি এই ঘনটাকে অপেক্ষায় ছিল না এতকাল? ভালোবাসার জন্য কি ভালোবাসি বলা প্রয়োজনীয়? নিস্তব্ধ তাসফির কপালে কপাল ঠেকালো, দু হাতে আঁচলায় ভরে নিল তার মুখশ্রী। তাসফি চোখ বন্ধ করে ফেলল। দুজোড়া অধরের আলিঙ্গন হলো দৃঢ়ভাবে। তাসফি খানিকটা কেঁপে উঠল। জীবনে প্রথমবার নিজস্ব পুরুষের পুরুষালী গম্ভীর স্পর্শে কেঁপে কেঁপে উঠল সে। দীর্ঘদিনের বিপাসিত দুটি হৃদয় অমর সুধা পানে ব্যস্ত। আকাশে বিদ্যুৎ চমকালো হঠাৎ। বৃষ্টি এসেছে বোধহয়, কে জানে। আচ্ছা, এই রাতের আধারে কি ধূসর রংধনু রঙ্গিত হচ্ছে বা হবে? তা কখনো সম্ভব কি? রাতে তো রংধনু দেখা যায় না। সম্ভব তো নয়। আকাশে কেন রংধনু উঠতে হবে? মনের রঙের রংধনুই যে আসল রঙ। মনের ধূসর মেঘ কাটাতেই তো উজ্জ্বল হবে, উজ্জীবিত হয়ে ফুটে থাকবে হৃদগহনে। অধর ছেড়ে নিস্তব্ধ তাসফিকে জড়িয়ে নিল গভীর আলিঙ্গনে। কানের কাছে ঠোঁট মিশিয়ে চুমু খেলো। ফিসফিস করে মাদকীয় স্বরে বলল, আর ইউ রেডি মাই মিসেস? তাসফির সমস্ত অভিমান, রাগ, ক্ষোভ তখন ঢাকা পড়েছে চোরাবালির নিচে। এই সন্ধিক্ষণে তাসফি যেন আদুরে বিড়াল ছানা তার ডাক্তার সাহেবের নিকটে। সে কণ্ঠে এক আকাশ সম আদুরে অভিমান মিশিয়ে শুধালো, কিন্তু আপনি তো আমায় বউ হিসেবে মানেন না ডাক্তার সাহেব। এর হৃদয় যে শান্ত হয় না সেই ক্ষণ ভাবলে। আপনার করা অপমানের বোঝা তলপেটে দাপড়ে বেড়ায় সারাটি ক্ষণ। তবে কি করে নিস্তার পাবো তা থেকে? প্রেয়সীর আকুলতা বুঝে নিস্তব্ধ মুচকি হাসে। ফিসফিস করে জবাব দেয়, কি বলছেন? আপনাকে না মেনে উপায় আছে? আকৃষ্টের চেষ্টা না করেও আমায় আপনার মায়ায় আটকিয়েছেন। সৌন্দর্য না দেখাতে চেয়ে অজান্তেই দেখিয়েছেন। সজ্ঞানে হোক অজ্ঞানে হোক তবুও ভালোবাসি বলে আকুল আবেদন জানিয়েছেন। আপনাকে ছেড়ে না যাওয়ার তীব্র বাসনা প্রকাশ করেছেন। এই আমি আপনাতে আটকিয়েছি দীর্ঘ শক্ত কোমল জালের ন্যায়, যেই জাল চাইলেই ছিঁড়ে ফেলা যায়, কিন্তু তাতে যে নিজেরই বড্ড কষ্ট।
ছিলে যাওয়ার ভয়ের তাড়না আগুনের লাভা নেয় আপনার অভিমানের ভাটটায় জল দিয়ে ভেজাতে এসেছি।